জানেন ফ্রেশার ইঞ্জিনিয়ার মানে কি জানেন? একটা কর্পোরেট গালি, আপনাকে গালি দেয় যে আপনি কাজ জানেন। এবং 7 সেমিস্টারে থাকা অবস্থায় নিজেকে কোশ্চেন করছে আমি ইঞ্জিনিয়ার, আমার কাজ কি? সেই জিনিসটা নিজের মধ্যে ফিলিংস তুলতে পারিনি অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তখন, যে আমি আসলে কি কাজ করব, কাজ কি, ইঞ্জিনিয়ারের কাজ কি সেটা ফিল করতে পারি না। 4 বছর পড়ালেখা করছি ভাই, 4 ইয়ার্স পড়ালেখা করছি, মানে প্রায় 1400 দিন ক্লাস। তারপরে আমি জানি না আমি কোন পজিশনে জবে অ্যাপ্লাই করলে আমার জন্য বেস্ট হবে, কোন সেক্টরে অ্যাপ্লাই করলে আমার জন্য বেস্ট হবে, সেই জিনিসটা আমরা জানি না। ফার্স্ট সেমিস্টার থেকে ছিলাম কি বাটারফ্লাই এর মতো, লাস্ট সেমিস্টার বাটারফ্লাই পাখা দুটো খুলে গেছে, টোটালি ধাপাস করে মাটির মধ্যে গেছে। আমি কেন ইঞ্জিনিয়ারিং করলাম? পাস করার পর তো আমার ফ্যামিলি আমাকে বলে চাকরি কই, আমার বাবাকে বলে, মা বলে, প্রতিবেশী আরো বেশি বলে আমার বাবা মাকে, ছেলে তো পাস করছে চাকরি করি। আপনি পড়ে থাকেন, লাইফে সিরিয়াস হইতে হবে। যান সেই পজিশনে ঢুকে দেখেন যে কোন কাজগুলো আপনি পারেন। অন অটোমেশন আপডেট হন, ইলেকট্রিক্যালে আপডেট হন, ফায়ারে আপডেট হন, মেকানিক্যাল আপডেট হন, আইটি মার্কেটে আপডেট হন। বাট আপনি বলবেন কি যে মাল্টি স্কিল সম্ভব না, সেখানে রিক্রুটমেন্টে দিল, তাহলে সে মাল্টি স্কিল ইঞ্জিনিয়ার পাবে না। এরকম হাজার হাজার জব আছে, হাজার হাজার জব। দেখেন কোন জিনিসটা আপনি পারেন, এখানে দেখেন কোন জিনিসটা আপনি পারেন, যে জিনিসটা মার্ক করেন, যে জিনিসটা পারেন না সেটা শিখে ফেলেন। শিখবেন তো না, বাসায় বসে দেখবেন। বেকার মানুষের অনেক সময় নেই আসলে বেকার। তো ইঞ্জিনিয়ারিং পাস করতেছেন প্রতি বছর লক্ষাধিক, জব আসে কয়টা আপনি জানেন? জব আমার তো মনে হয় জব 50টাও ফ্রেশারদের জন্য আসে না। জব সার্চ করেন, জব সার্চে শুধু সিভি ভিউ হয়, ঠিক না? কয়জন ডাকছে, কয়টা সিভি ড্রপ করছেন আপনি বলেন, কয়টা সিভি ড্রপ করছেন? 7 টাকা কমেন্ট বক্সে লেখেন কয়টা সিভি ড্রপ করছেন, এখনো টাকা নেই আপনাকে। আপনাকে চিনবে কেমনি মানুষ? আপনি বোকাই থাকবেন। জব সেক্টর স্যালারি কত চান আর একটা বড় বিষয় না, আপনার স্বপ্ন আমি এখনই ভেঙে দিচ্ছি। আপনি স্যালারি 10,000, 15,000, 20,000 বেশি পাবেন যদি আপনি সেম প্রসেস আগান। যদি আপনি আমার প্রসেসটা যদি ফলো করেন, আমি গ্যারান্টি দিব আপনি স্যালারি লাখখানিক তুলতে পারবেন যেদিন পাস করবেন। আমি জানি 199% মানুষ বলে যে ইন্ডাস্ট্রিতে জব করলে ক্যারিয়ার হয়, টেকনিক্যাল ক্যারিয়ার হয়। ইন্ডাস্ট্রিতে জব করলে অনেক মেশিনারি দেখতে পারবেন, জীবনে হাত দিতে পারবেন, মেশিনে জীবনে হাত দিতে পারবেন। জানেন আপনি ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ার মেশিনে হাত দেয় না। মানুষের 99% ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজে ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার হাত দিতে পারে না। বাকি ইঞ্জিনিয়ারিং করে সাবজেক্ট চেঞ্জ করে ব্যাংকে চাকরি করবে, সেটাই করে, অন্য সেক্টরে চলে যান। বেটার কিছু করতে চান তাহলে আপনার লাইফ চেঞ্জিং প্ল্যান করতে হবে। স্কিল মাস্ট বি ম্যান্ডেটরি। এখন বাচ্চারা পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট করতেছে। আপনি একটা স্কিল নিয়ে বাঁচতে পারবেন না, কারণ আপনি একটা স্কিল নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। ফিউচার টেকনোলজি খুবই ডিফিকাল্ট। আপনার সেখানে সার্ভাইভ করতে হবে, আপনার মাল্টি স্কিল হইতে হবে। আর জব খুঁজলো, জবে অ্যাপ্লাই করবেন, আরে আমাকে তো ডাকতেছে না, কেন ডাকতেছে না, আমাকে কেন ডাকতেছে না? বাংলাদেশে জব নাই। জব বাংলাদেশে 100% জব আছে, কারণ 100% জব আছে, 100% জব পাওয়ার মতো আপনি যোগ্য না। কারণ কোম্পানির মানুষরা শুধু টেকনিক্যাল মানুষ চায় না, টেকনিক্যালের পাশাপাশি কমিউনিকেশন চালাক চতুর মানুষ চায়। আপনি ইন্ট্রোভার্ট বসে থাকেন, আপনার চাকরি বাজারটা আপনার জন্য কঠিন। কারণ আমার যদি এক্সাম্পল দেই, আমি ওয়ার্ল্ডের টপ কোম্পানিতে জব করছি, ডেল্টা কোম্পানি করছি, সামাসান ইন্টারন্যাশনাল করছি, তাসিসার। সো আমাকে টানছে, লাস্টের কোম্পানিগুলো আমাকে টানছে বিকজ অফ আমি কিছু করেছি, তারা দেখছে এবং আমাকে হায়ার করছে। আজকের আধা ঘন্টায় বা 1 ঘন্টার ভিডিওটা যদি কমপ্লিট করেন, আপনার লাইফের চেঞ্জ হবে। এবং এই ভিডিওটা আপনার বাবাকে দেখাবেন, আপনার মাকে দেখাবেন, আপনার ফ্যামিলিকে দেখাবেন, আপনার বন্ধুকে দেখাবেন, আপনার ছোট ভাইকে দেখাবেন, আপনার সিনিয়রকে দেখাবেন, এবং একটা সঠিক জাতি হিসেবে আপনি বের হতে পারবেন। একজন ট্রিপল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইটি ইঞ্জিনিয়ার, একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার, পাওয়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা আছেন, তারা কি আসলে জানেন আপনার জন্য কি কি সেক্টর আপনার জন্য আছে আফটার গ্রাজুয়েশন? নাকি আপনারা সবাই মাস্টার্স করবেন, সবাই পিএইচডি করবেন, সবাই দেশের বাইরে যাবেন? আমাকে একটু বলেন, সবাই কি এই স্বপ্ন কিনা? নাকি আপনার বাবা আপনাকে পড়াইছে যে ছেলে বিদেশ চলে যাবে? আপনার বাবা অবশ্যই আপনাকে পড়াইছে। বাংলাদেশের 99% বাবা মা স্বপ্ন দেখে যে ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা ভালো চাকরি করবে, এবং আমি যে ফ্যামিলির হাল ধরতেছি আমার হালটা যাতে আমার ছেলে ধরে। আসলে বাস্তবিক অক্ষে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা আসলে সত্য করে বলেন যে আসলে আপনি ইঞ্জিনিয়ারিং করে আসলে এমন কি জেনেছেন যেটা আপনার জব সেক্টরে কাজে দিয়েছে, সত্য করে বলেন। এবং আমি সেই সত্যটা তুলে ধরবো, আপনার কমেন্ট বক্সে আমাকে কি কমেন্টে জানাবেন। এবং যারা এখন রানিং স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা লাইফে ইঞ্জিনিয়ারিং পড়ালেখার পাশাপাশি
যে আপনারা যে রিয়েল ওয়ার্ল্ডের যে ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরগুলোতে যেসব কাজগুলো হচ্ছে সেগুলোর দিকে যে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, সেটা আপনারা হারে হারে টার পাবেন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। যেমন কারণ আপনার সিনিয়র ভাইরা বেকার অবস্থায় বসে আছে এবং সিনিয়র ভাইরা এমন ভালো পজিশনে জব করতেছে না, এবং তাদের ফ্রাস্ট্রেশন আপনি ডিপ্রেশন আপনি দেখতে পারবেন, নিজ চোখে দেখতে পারবেন। এখন আপনাদের উদ্দেশ্যে আমি এমন একটি রোড ম্যাপ শো করব, যে রোড ম্যাপ আপনি বিগত 4 বছর ইউনিভার্সিটির লাইফে কখনো শোনেন নাই, এবং এমন রোড ম্যাপ যেটা আপনি যদি ফলো করতে পারেন এবং দেশের বাইরে যে কোনো সেক্টরে আপনি 100% আমি বলবো হাই স্যালারি জব করতে পারবেন ইন দ্য ফিউচার। এবং অলসো আপনি রিয়েল টেস্ট পাবেন, আসলে ইঞ্জিনিয়ারিং রিয়েল টেস্টটা কি। আপনি জানেন কিনা কি কি জব পজিশন আমাদের জন্য আছে, আপনি জানেন কিনা? 10টা জব পজিশন নাম বলতে পারবেন, নিজেকে প্রশ্ন করেন। আপনি 10টা জব পজিশন এজ এ ফ্রেশার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নিজেকে প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন করুন যে সেই জব পজিশনে কোন পজিশনের কাজ কি, সেটা আপনি জানেন কিনা। 4 বছর ধরে পড়ালেখা করে গেলাম, কোনো হেডেক নিলাম না, কোনো প্রেশার নিলাম না যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি করব। আরো একটা কোয়েশ্চেনের আনসার দিব যে সিজিপিএ, আমার তো সিজিপিএ ভালো না, আমার কি জব হবে কিনা, সেটারও আমি আপনাকে আনসার দিব। আমার সিজিপিএ খুবই ভালো, আমি বের হইলে চাকরি পেয়ে যাবো। 7 সেমিস্টারে আমাকে গিয়ে বিভিন্ন কোম্পানি এসে আমাকে হায়ার করে নিয়ে যাবে, এই চিন্তা তো না। 3 ইডিয়ট সিনেমার মতো, রাইট, যেটা আমি স্বপ্ন দেখছিলাম। আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করবো, নাকি শুধু টেকনিক্যাল স্কিল ইম্পর্টেন্ট, নাকি এর বাইরে আরো কোনো স্কিল আছে, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনার সাথে আলোচনা করবো। এবং আলোচনা করবো লাখ টাকা স্যালারি জব নিয়ে আলোচনা করবো, আমি আলোচনা করবো লাইফ চেঞ্জিং জব নিয়ে আলোচনা করবো, আমি আলোচনা করবো লাইফ চেঞ্জিং পজিশন নিয়ে আলোচনা করবো আপনার লাইফে বিগত 4 বছরে যা করেন নাই, আজকের আধা ঘন্টায় বা 1 ঘন্টার ভিডিওটা যদি কমপ্লিট করেন আপনার লাইফের চেঞ্জ হবে। এবং এই ভিডিওটা আপনার বাবাকেও দেখাবেন, আপনার মাকে দেখাবেন, আপনার ফ্যামিলিকে দেখাবেন, আপনার বন্ধুকে দেখাবেন, আপনার ছোট ভাইকে দেখাবেন, আপনার সিনিয়রকে দেখাবেন, এবং একটা সঠিক জাতি হিসেবে আপনি বের হইতে পারবেন। দেশের বাইরে ইঞ্জিনিয়ার এখানে এসে লাখ টাকা নিয়ে যাচ্ছে, ঘন্টায় $1000 চার্জ করে। আমরা বিদেশে গিয়ে মাস্টার্স করতে যাই, ওখানে গিয়ে কফি হাউসে গিয়ে কাজ করি, বিভিন্ন স্টোরে গিয়ে কাজ করি। এসব জিনিস থেকে পাল্টাইতে হবে, চেঞ্জ হইতে হবে আমাদের সবার। এবং আরো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে লাইফ চেঞ্জিং জব পাওয়ার জন্য, লাইফ চেঞ্জিং একটি সেক্টরে জব করার জন্য, নিজের ক্যারিয়ারটাকে বেস্ট জায়গায় নেওয়ার জন্য কি কি করণীয় উচিত, কি কি স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, যে স্কিল আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। তো আমি আজকে আলোচনা করবো লাইফ চেঞ্জিং স্কিল, যে স্কিলটা আপনার 100% লাগবে। আমি আপনার সাথে আলোচনা করব মাল্টি স্কিলের এমন একটি সেক্টর, এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রাম আলট্রা ইঞ্জিনিয়ারিং অলরেডি লঞ্চ করেছে। যারা জানেন না তারা এই সম্পর্কে বুঝতে পারবেন না। তো আপনারা একটু মনোযোগী শুনবেন এবং যে জানে তার থেকে জেনে নেবেন, নাহলে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক লং ভিডিও হতে যাচ্ছে। এবং আমি মনে করি যে এই ভিডিওটা যে কমপ্লিট করবে তার লাইফের একটা হিউজ চেঞ্জিং আসবে, যদি সেই বিষয়গুলোকে যদি ভালো করে মনে প্রাণে সে যদি নেয় ভিডিওটা, সে কথাগুলো যদি শুনে ভালো লাগে। তো শুরু করি আমি আপনাদের জন্য। আসুন আমি আপনাদের সাথে আলোচনা করি আসলে কোন কোন সেক্টর আমাদের জন্য আছে। যদি আমি ট্রিপলি ডিপার্টমেন্টের হই, যদি আমি ইটি ডিপার্টমেন্টের হই, যদি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের হই, যদি আমি মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের হই, যদি আমি আইপি ডিপার্টমেন্টের হই, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এইসব ডিপার্টমেন্টের যদি আমি স্টুডেন্ট হয়ে থাকি, বা আমি ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে থাকি, বা আমি ইন্ডাস্ট্রিতে যদি এই সেক্টরে যদি কাজ করে থাকি, বা এই ডিপার্টমেন্ট থেকে বের হওয়া ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রি, তাহলে আমার জন্য কয়েকটা সেক্টর আছে। তার মধ্যে প্রথম একটি সেক্টর, যে সেক্টরটা সবচেয়ে ডিমান্ডেবল সেক্টর, সেটা হলো আমাদের অটোমেশন সেক্টর। তো আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমার এখানে অটোমেশন ইন্ডাস্ট্রি নামের একটি সেক্টর আমি এখানে ওপেন করেছি। আসলে অটোমেশন ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? অটোমেশন ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে যে আমাদের বাংলাদেশে এবং দেশের বাইরে যত লেভেলের ফ্যাক্টরি আছে, যত ফ্যাক্টরি, লাইক সেটা হোক স্টিল মিল, সেটা হোক অয়েল মিল, সেটা হোক ফুড মিল, সেটা হোক এগ্রো, ইভেন সেটা হোক টেক্সটাইল, সেটা হোক গার্মেন্টস, সেটা হোক মেরিন, সেটা হোক বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট,
সেটা হোক আপনার সোলার পিভি প্ল্যান্ট, সেটা হোক আপনার যে কোনো টাইপের ফ্যাক্টরি, হতে পারে ট্রিটমেন্ট প্ল্যান্ট। ট্রিটমেন্ট প্ল্যান্ট বলতে WTP, STP, ETP, যত ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটা হোক HVAC ইন্ডাস্ট্রি, যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, ওয়ার্ল্ডের যত টাইপের ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে অটোমেশন মাস্ট 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 আছে। তো আমি সেজন্য এটাকে অটোমেশন ইন্ডাস্ট্রি লিখেছি, মানে অটোমেশন একটা সেক্টর, যে সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারবো এজ ইঞ্জিনিয়াররা। তো অটোমেশন কোথায় থাকে এবং অটোমেশনে কি কি থাকে? অটোমেশনে PLC আছে, VFD আছে, HMI আছে, MCC আছে, সার্ভো আছে, স্টেপার আছে, ইনস্ট্রুমেন্টেশন সেক্টর পার্ট আছে, অটোমেশন ডিজাইন আছে, স্ক্যাডা আছে, PID বা কম্বাইন লুপ আছে, কমিউনিকেশন আছে, সেখানে আছে আপনার IIoT, সেখানে আছে AI ইন্টিগ্রেশন, সেখানে আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্ট, সেখানে আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্ট, সেখানে আছে সাইবার সিকিউরিটি। সবগুলা মিলে একটি অটোমেশনের, সবগুলোকে একসাথে অটোমেশন বলা হয়। এই অটোমেশনগুলো আপনি বাংলাদেশের 100% ইন্ডাস্ট্রিতে পাবেন, বাট সবগুলো পার্ট হয়তো সকল ইন্ডাস্ট্রিতে পাবেন না। কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো এই পার্টগুলা দিয়ে সীমাবদ্ধ, কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো স্ক্যাডা আছে এবং এই পার্টগুলো আছে, কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো টোটাল কম্বাইন এভরিথিং এখানে আছে। আমি আশা করি মনে হয় বুঝাতে পেরেছি, মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে যান এইসব পার্টগুলো পাবেন। তো অটোমেশন কি শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? এটাও আরেকটি কোয়েশ্চেন। আমরা অনেকে মনে করি যে অটোমেশন শুধু ইন্ডাস্ট্রিতেই আছে, না, অটোমেশন আপনি কমার্শিয়াল সেক্টরও পাবেন। কমার্শিয়াল সেক্টর বলতে আমি কি বুঝাচ্ছি? সেটা হতে পারে একটি 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 3 স্টার হোটেল, সেটা হতে পারে যে কোনো ফার্মাসিউটিক্যাল ফার্ম, সেটা হতে পারে যে কোনো এয়ারপোর্ট, সেটা হতে পারে শপিং কমপ্লেক্স। যত জায়গায় আপনি যাবেন না কেন, এইসব সেক্টরে অটোমেশন ইউজ হয়। কারণ আপনি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যান বা ফার্মাসিউটিক্যাল একটা ফার্মে যান, সেখানে যত মেশিনারিজ আছে, সেসব মেশিনারিজ গুলোকে যদি আপনি রান করতে চান, ম্যানুয়াল সিস্টেমের যুগ এখন নাই। ম্যানুয়াল আছে, ম্যানুয়াল বিলুপ্ত হয় না, ম্যানুয়াল আছে, বাট ম্যানুয়ালের সাথে অটোমেশনটা আরো অতপরভাবে বেশি আছে। এবং ফিউচারে ম্যানুয়াল সেক্টরটা টোটালি আইসোলেটেড হবে, বা ম্যানুয়াল সেক্টরটা থাকবে, বাট পুরোটা লিড দিবে কে? অটোমেশন পার্টটাই লিড দিবে। তো আপনি যতগুলো কমার্শিয়াল সেক্টরে যাবেন, সেখানে আপনি কি পাবেন? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা কমার্শিয়াল অটোমেশন আপনি 100% পাবেন। এবং নট অনলি দ্যাট, যতগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং দেশের বাইরে আছে, লাইক যতগুলো কর্পোরেট অফিস আছে, সব জায়গায় কিন্তু এখন অটোমেশন ইউজ হচ্ছে। আমাদের দেশেও অনেক হাই লেভেলের যেসব রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আছে, সেখানে অটোমেশন ইউজ হচ্ছে। আমি যদি বলি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং একটা এক্সাম্পলও যদি দেই, যে আমার পানি নিচতলা থেকে, আমার পানি স্টোরেজ ট্যাঙ্ক থেকে টপ ফ্লোরে নিয়ে যেতে হবে, তাহলে আমার কি লাগবে? পাম্প লাগবে। আবার আমার সেই বিল্ডিং এ ফায়ার সিস্টেম আছে, প্রোটেকশন সিস্টেম আছে, সেটাকেও কি পারফেক্টলি অ্যাক্টিভ করতে আমার অটোমেশন লাগবে। তো অটোমেশন সব জায়গায় আছে, সেটা কমার্শিয়াল বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, রেসিডেন্সিয়াল বলেন। তাহলে আপনি অ্যাপ্লাই করলে, অটোমেশন সেক্টরে যদি জবে অ্যাপ্লাই করতে চান, অটোমেশন শুধু ইন্ডাস্ট্রিতে নাই, বিষয়টা এরকম। অটোমেশন শুধু যে ইন্ডাস্ট্রি আছে বিষয়টা এরকম না, কমার্শিয়াল সেক্টরও আছে, রেসিডেন্সিয়াল সেক্টরও আছে। তাহলে এটা আমাদের গেল প্রথম পার্ট। সেকেন্ড যে সেক্টরটা, সেটা হলো আমাদের BMS সেক্টর, আর একটা গ্রোয়িং সেক্টর। মানে BMS বলতে যেটা বোঝাচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা অনেকে মনে করতে পারি যে এখানে ম্যানেজমেন্টের সাবজেক্ট, আসলে এটা কোনো ম্যানেজমেন্টের সাবজেক্ট না, এটা হলো আরেক টাইপের অটোমেশন। একটু আগে আমরা দেখেছি যেখানে PLC ইউজ হচ্ছে, স্ক্যাডা ইউজ হচ্ছে, বাট BMS এই অটোমেশন সেক্টরটা, এটাকে আরেকটা নাম আছে BAS, বিল্ডিং অটোমেশন সিস্টেম। এই অটোমেশন সিস্টেমে PLC ইউজ হয় না। এই অটোমেশন করার জন্য PLC বানানো হয় নাই, এই অটোমেশন করার জন্য বানানো হয়েছে DDC কন্ট্রোলার। এই অটোমেশনকে রান করার জন্য বানানো হয়েছে টাচ, রান করার জন্য বানানো হয়েছে সার্ভার, রান করার জন্য বানানো হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন। মানে এটা হলো স্মার্ট অটোমেশন। আপনি দেশের বাইরে যত হাই রাইজ বিল্ডিং আছে,
যত হাই রাইজ বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং গুলো চারোপাশে গ্লাস দিয়ে আবদ্ধ। আপনি বলেন তো সেই হাই রাইজ বিল্ডিং এর আমাদের বাংলাদেশের মতো অবস্থা দেখছেন কিনা, যেখানে বিল্ডিং এর প্রত্যেকটা তালায় তালায় এসির আউটডোর বসাইছে? আপনি কি দেখেছেন? এমন কোনো বিল্ডিং পাবেন বাংলাদেশে? এমনও কিছু বিল্ডিং আছে যেখানে চারোপাশে গ্লাস দিয়ে আবদ্ধ, সেখানে কোনো এসি নাই, বাইরে থেকে কোনো এয়ার কন্ডিশনার আউটডোর আপনি দেখবেন না। আপনি দেখবেন কি সেই সব বিল্ডিং গুলা টপ ফ্লোরে বিশাল বিশাল মেশিনারিজ আছে। যদি আমি আপনাকে এক্সাম্পল দেখাতে চাই, আমি গুগলে গিয়ে আপনার জন্যই করতেছি, ধরেন রুফটপ চিলার, আমি সার্চ দিলাম, যতগুলো হাই রাইজ বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং এর রুফটপে এইসব মেশিনারিজ গুলো আপনি পাবেন। এই মেশিনটার নাম হলো চিল্ড ওয়াটার সিস্টেম। এর বাইরে আরো অনেক ধরনের মেশিনারিজ আছে, এইচইউ আছে, বয়লার আছে, কুলিং টাওয়ার আছে, ইটিপি, এসটিপি, ডাব্লিউটিপিও আছে ওখানে। নট অনলি দ্যাট, সেখানে যতগুলো ইন্ডাস্ট্রি মেশিনারিজ আছে, এখানেও কি ইন্ডাস্ট্রি মেশিনারিজ গুলো এখানে ইউজ করা হয়। তো আমি যদি একটা হাই রাইজ বিল্ডিং দিয়ে সার্চ দেই, একটা হাই রাইজ বিল্ডিং, যে কোনো একটা হাই রাইজ বিল্ডিং, আমাকে একটু বলেন এই ছবিতে দেখে এখানে কোনো এয়ার কন্ডিশন দেখতেছেন? বা এই বিল্ডিংটা এখানে কোনো এয়ার কন্ডিশন বসানোর কোনো সিস্টেম আছে? এটা পুরো লুকটাই তো নষ্ট হয়ে যাবে। তো যতগুলো 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, যেটা একটু আগে আমি বলেছিলাম কমার্শিয়াল সেক্টরে, ওইসব সেক্টরগুলোতে, মানে একটু আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কমার্শিয়াল বিল্ডিং যেমন শপিং মল, এয়ারপোর্ট, ফার্মাসিউটিক্যাল, 5 স্টার, 3 স্টার, 4 স্টার, এইসব হোটেলের জন্যই মেনলি ডেডিকেটেডলি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা হয়েছে। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে বিএমএস সিস্টেম। কি বললাম আপনাদেরকে? বিএমএস সিস্টেম, মানে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো বলতে গেলে পশ মানুষদের জন্য, যারা আসলে খুবই অভিজাত পার্সন আছে, ভিআইপি পার্সন আছে, তারা আসলে এই অটোমেশন গুলো তাদের কমার্শিয়াল প্লেসে ইউজ করে, তাদের ফার্মাসিউটিক্যালে ইউজ করে, এয়ারপোর্টে ইউজ করে, শপিং মলে ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই অটোমেশন আপনি, মানে বিল্ডিং অটোমেশনটা আপনি কমার্শিয়ালি বেশি পাবেন। তার পাশাপাশি যদি শুধু কমার্শিয়ালি ইউজ হয় বিষয়টা এরকম না, আপনি পাবেন কোথায়? ইন্ডাস্ট্রিয়ালে পাবেন, ইন্ডাস্ট্রি সেক্টরে পাবেন, এবং অলসো রেসিডেন্সিয়াল সেক্টরে পাবেন। তো এটা মনে করা যাবে না যে বিল্ডিং অটোমেশনে যারা স্কিলড হবেন, যারা শিখবেন বা যারা এটা সম্পর্কে জানবেন, তারা যে শুধু কমার্শিয়াল বিল্ডিং এর অটোমেশন করবেন বিষয়টা এরকম না, ইন্ডাস্ট্রির মধ্যেও কি সেম জিনিসটা হয়। তো বিল্ডিং অটোমেশনের মেইন পারপাস হলো আপনার টেম্পারেচারকে ব্যালেন্স করা, টেম্পারেচার ব্যালেন্স। বিল্ডিং অটোমেশনের আরেকটি মেইন পারপাস হলো আপনার ফ্লোকে ব্যালেন্স করা, লেভেলকে ব্যালেন্স করা, প্রেসারকে ব্যালেন্স করা। মানে আমার যে বিল্ডিং আমি আছি সেই বিল্ডিং এর এই 4টা পার্টকে ব্যালেন্স রাখা, এবং সেফটি সিকিউরিটি অবশ্যই। এটা গেল আমার 2 নম্বর সেক্টর। আমি যদি আরেকটা সেক্টর নিয়ে আলোচনা করি, সেই সেক্টরটা হলো আইওটি অ্যান্ড সাইবার সিকিউরিটি। আইওটি বাংলাদেশের এখন ম্যাক্সিমাম গার্মেন্টস এবং এগ্রো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে, গার্মেন্টস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রি। এবং ফিউচারে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আইওটির চাহিদা সবচেয়ে বেশি পাবে, এবং অলসো সাইবার সিকিউরিটি মাস্ট বি লাগবে। অলরেডি সাইবার সিকিউরিটি ছাড়া আপনি কোনো কিছু প্রোটেকশন রাখতে পারবেন না, আপনি ইন্ডাস্ট্রি ইনফরমেশন। তো এই আইওটি এটা একটা অটোমেশনের পার্ট। তো সেটা যে শুধু আমার ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বিষয়টা এরকম না, আপনার কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, তিনোটা পার্টে আপনার ইউজ হয়। এরপরে যদি আরেকটা সেক্টর নিয়ে আমি আলোচনা করি আপনাদের সাথে, সেটা হলো পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি। আপনি যে কোনো স্মার্ট পাওয়ার প্ল্যান্টে যান বা যে কোনো পাওয়ার প্ল্যান্টে যান, আপনি সেখানে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের একটা পার্ট পাবেন, আপনি পাবেন সুইচ গিয়ার, পাবেন আপনি প্রোটেকশন। মানে যেসব জিনিসগুলো আমরা বাইরে দেখি, যখন আমরা রোড দিয়ে, যখন গাড়ি দিয়ে যখন যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমরা বিভিন্ন ধরনের সাবস্টেশন দেখি, বিভিন্ন বড় বড় টাওয়ার দেখি। শুধু এই টাওয়ার নয়, টাওয়ার তো আমাকে ডিস্ট্রিবিউশন করতেছে, ট্রান্সমিশন করতেছে, আর সেই টাওয়ার থেকে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে কিসের মাধ্যমে? একটা কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? যেখানে ইউজ হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে, মাল্টিফাংশনাল রিলে, আইডিএমটি রিলে, যেখানে ইউজ হচ্ছে ভিন্ন ভিন্ন কন্ট্রোলিং প্যানেল। সেই সেক্টর, সেই পার্টগুলোই কিন্তু সেই সাবস্টেশনটাকে কি করতেছে? কন্ট্রোল করতেছে। আর আপনি মনে করবেন না যে পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে শুধু পাওয়ার সেক্টর আছে, বিষয়টা এরকম না। সেখানে কি আছে? স্ক্যাডা আছে, সেখানে অটোমেশন আছে, সেখানে সেখানে আপনার কি সেফটি সেক্টরও আছে। আমি আশা করি বুঝাইতে পারছি কিনা।
এবং অলসো সেখানে আইআইওটির পার্টও ইনভলভ আছে। তাহলে আপনি যে কোনো পাওয়ার প্ল্যান্টে যান, স্মার্ট পাওয়ার প্ল্যান্টে যান, সেখানে আপনি পাওয়ার সিস্টেম, সুইচ গিয়ার, প্রোটেকশন, স্ক্যাডা, অটোমেশন আপনি পাবেন, 100% পাবেন। এবার আসেন, এই পাওয়ার প্ল্যান্ট কি শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? না, পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে পাবেন যতগুলো কমার্শিয়াল বিল্ডিং আছে। আপনার ইউনিভার্সিটি একটা কমার্শিয়াল বিল্ডিং, সেই ইউনিভার্সিটি যান, দেখবেন তার আপনাদের নিজস্ব সাবস্টেশন আছে। ইভেন আপনি যতগুলো শপিং মলে যান, সেখানে নিজস্ব সাবস্টেশন আছে। যতগুলো এয়ারপোর্টে যান, তাদের সাবস্টেশন আছে। যতগুলো নট অনলি দ্যাট, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যান যেখানে 45 কিলোমিটারের উপরে বা 47 কিলোমিটার উপরে গেলেই আপনার সাবস্টেশন নেওয়া বাধ্যতামূলক, সেখানে আপনার আছে। তাহলে আপনি পাওয়ার প্ল্যান্ট রিলেটেড জব করতে যাচ্ছেন যে শুধু ইন্ডাস্ট্রিতে করবেন, বিষয়টা এরকম না। আপনি কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি আপনার কাজ করতে হবে। এবার আসেন, আমাদের আরেকটা সেক্টর হলো সোলার পিভি ইন্ডাস্ট্রি, যেটা আমরা এখানে দেখতেছি। বাংলাদেশের আরেকটা গ্রোয়িং সেক্টর। বাংলাদেশে প্রায় 41 গিগাওয়াটের কাজ হবে ভাই, 41 গিগাওয়াট। এখন পর্যন্ত 1 গিগাওয়াটের কাজ হয়েছে বাংলাদেশ, হোল বাংলাদেশে এত সোলার প্রজেক্ট বসছে, সব মিলে 1 গিগাওয়াটের মতো কাজ হয়েছে। বাংলাদেশে 41 গিগাওয়াটের কাজ। 41 গিগাওয়াট মানে কম না। এই সেক্টর আপনার কেরিয়ার আছে। তো এই সেক্টরটা বলতে গেলে সোলার অন গ্রিড, সোলার অফ গ্রিড, সোলার হাইব্রিড। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাধ্যতামূলকভাবে সোলার পিভি প্ল্যান করতে গভর্নমেন্ট থেকে বাধ্যতামূলক আছে। এবং নট অনলি দেখ, বাসা বাড়িতে পর্যন্ত বাধ্যতামূলক, কমার্শিয়াল প্লেসে পর্যন্ত বাধ্যতামূলক। আপনি সাবস্টেশন বসাবেন, আপনার সোলার লাগবে। ইভেন ফরেন বায়াররা, গার্মেন্টস যেসব ফ্যাক্টরি, তাদেরকে গার্মেন্টস টেক্সটাইলদেরকে কি বলে, আপনার মাসবে সেখানে গ্রিন এনার্জি বসাইতে হবে। তখন গিয়ে আমরা আপনার থেকে প্রোডাক্ট কিনবো। যেটা আমরা বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে যখন আমরা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুনি আপনি কেন বসাতে যাচ্ছেন, তা অনেকেরই মেনশন থাকে যে আমার বায়ারকে হ্যাপি করতে হবে। তো সোলার পিভি ইন্ডাস্ট্রি বলতে গেলে শুধু অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড না, সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট, সেখানে পাওয়ারের সেক্টর আছে। একটু আগে যে পাওয়ার নিয়ে আমি আলোচনা করেছি, একটু আগে যে অটোমেশন নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছি, একটু আগে যে স্ক্যাডা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছি, একটু আগে যে আইআইওটি নিয়ে আলোচনা করেছি, সবগুলাই আপনি পাবেন সোলার পিভি ইন্ডাস্ট্রিতে। এবং অলসো বিএমএস যতগুলো কমার্শিয়াল বিল্ডিং এ আছে সেখানে সোলার বসে, সেই বিএমএস দিয়ে সোলারকে মনিটরিং করা হচ্ছে, সোলার বিএমএস স্ক্যাডা দিয়ে মনিটরিং করা হচ্ছে। তো যে সোলার পিভি ইন্ডাস্ট্রিতে শুধু ইন্ডাস্ট্রিতে হয় বিষয়টা এরকম না, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল সব সেক্টরে হয়। তাহলে আপনার কেরিয়ার শুধু যে বিষয়টা ইন্ডাস্ট্রি সীমাবদ্ধ, বিষয়টা এরকম না। এরপর আসেন, আমাদের আরেকটি সেক্টর হলো এইচভিএসি। আমরা অনেকে মনে করতে পারি এইচভিএসি মানে কি হাই ভোল্টেজ এসি কারেন্ট, না, এটা আরেকটি গ্রোয়িং সেক্টর। এটাকে বলা হয় হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আপনি যত স্মার্ট দেশে যান, যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, যে আমি বললাম যে 100 তলা বিল্ডিং, 200 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, 40 তলা বিল্ডিং, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, সব জায়গায় এইচভিএসি আছে। এইচভিএসি মানে কি, ওই মেশিনারিজ গুলো আছে, যে মেশিনারিজ গুলো কি ইউজ করা হচ্ছে হোল বিল্ডিং এর লোডকে কন্ট্রোল করার জন্য, হোল বিল্ডিং এর কুলিং কে কন্ট্রোল করার জন্য, ফ্লো কে কন্ট্রোল করার জন্য, লেভেলকে কন্ট্রোল করার জন্য, প্রেসারকে কন্ট্রোল করার জন্য। সো এইচভিএসি ইন্ডাস্ট্রিটা আপনি শুধু যে আপনি কমার্শিয়াল বিল্ডিং এ পাবেন বিষয়টা এরকম নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও পাবেন, রেসিডেন্সিয়াল সেক্টরেও পাবেন। তো এই সেক্টরটা আপনার জন্য খুবই একটা গ্রোয়িং সেক্টর। এরপরে আসেন, আপনাদের আরো একটি সেক্টরের সাথে আমি পরিচয় করিয়ে দিই, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি বা মেকানিক্যাল সেফটি, যত ধরনের সেফটি ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্টে আপনার কেরিয়ার কিন্তু হিউজ। আপনি সেটা যান কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম, সকল সেক্টরে আপনি এই পার্টটা 100% পাবেন। এটা ম্যান্ডেটরি, খুবই ম্যান্ডেটরি। আর দেশের বাইরে এটা ভালো একটা কেরিয়ার আছে। এর বাইরে যদি আরেকটা সেক্টর আমি যদি বলি, ডিজাইন ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রিতে আপনি, সেটা হোক আইসি ফেব্রিকেশন ইন্ডাস্ট্রি, সেটা হোক আপনার যে কোনো টুলস, সফটওয়্যার রিলেটেড, সিমুলেশন রিলেটেড, আপনি যদি কাজ করতে চান বিভিন্ন কোম্পানির ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনি এটা লাগবে। সেটা অটোমেশনে বলেন, সেটা সোলারে বলেন, সেটা পাওয়ারে বলেন, সেটা এইচভ্যাকে বলেন, সেটা বিএমএস এ বলেন, সেটা ইন্ডাস্ট্রিয়াল আইওটি বলেন, সকল সেক্টরে ডিজাইনের পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন বিষয়টা হলো, আপনি এতগুলো সেক্টর, আরো অনেক সেক্টর আছে, যেমন আরেকটা সেক্টর সেটা হলো ডিসিএস সেক্টর, ওকে, যেটা আপনি ইন্ডাস্ট্রির আরো একটি অ্যাডভান্স অটোমেশন যেটাকে বলা হয়, যেটা আপনি বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে পাবেন, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি কিছু সেক্টর পাবেন। সেটা যে শুধু ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বিষয়টা এরকম না, অনেক কমার্শিয়াল, বিগ কমার্শিয়াল সেক্টরে ইউজ হয় এবং অলসো রেসিডেন্সিয়াল, বিগ রেসিডেন্সিয়াল সেক্টরে ইউজ হয়। আর আরেকটি সেক্টর হলো রিসার্চ সেক্টর।
মানে যেই সেক্টরে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি মাস্টার্স পিএইচডি করেন, আপনার 100% এই সেক্টরটা আপনি ইনভলভ আপনি হবেন। এখন আসেন, আপনি একটা সেক্টর সম্পর্কে জানেন, মানে আপনি শুধু অটোমেশন ইন্ডাস্ট্রিতে আপনি একজন প্রো লেভেলের কাজ শিখেছেন। এর মানে কি? এর মানেটা আপনার বুঝতে হবে। আমি জিনিসটা যদি একটু শর্টকাটে যদি এক্সাম্পল দিতে চাই, ধরেন আপনার কাছে এটা হলো আপনার আসার রাস্তা, 1টা 2টা 3টা 4টা। আপনি অটোমেশন জানেন, অটোমেশন ইন্ডাস্ট্রি থেকে আপনার জব আসবে। আপনি যে রোড দিয়ে আসেন না কেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। আপনি যে রোড দিয়ে আসেন না কেন, আপনি যদি এই রোড দিয়ে আসেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। আপনি যদি এই রোড দিয়েও আসেন, আপনার গন্তব্যস্থান কিন্তু একটাই। তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন শুধু একটি জায়গায়। এখন ধরেন আপনি আরো একটি সেক্টর সম্পর্কে জানেন, এর মানে কি আপনার গন্তব্যস্থান কিন্তু 2টা। আপনি এদিক দিয়েও আসতে চাইলে এদিকে যেতে পারবেন, এদিক দিয়েও যদি আসেন এদিকে যেতে পারবেন, এদিক দিয়েও আসেন এদিকেও যেতে পারবেন, এদিক দিয়ে আসলে এদিকেও যেতে পারবেন। অ্যান্ড অলসো এদিক দিয়ে এসেও আপনি আপনার এই সেক্টরে যেতে পারবেন, এখান থেকে এসে এই সেক্টরে যেতে পারবেন, এখান থেকে এসেও এই সেক্টরে যেতে পারবেন, আর অলসো এখান থেকে এসে এই সেক্টরে যেতে পারবেন। তো আপনার কাছে 2টা স্কিল আছে, মানে আপনার কাছে 2টা গন্তব্য আছে। আপনার কাছে 2টি স্কিল আছে, মানে আপনি যে একটা স্কিল জানেন তার থেকে বেশি অপরচুনিটি নিয়ে আপনি আছেন, মানে আপনার ক্যারিয়ারটা সবথেকে বেশি শাইন হবে। মানে এর অর্থ হলো আপনার কাছে প্ল্যান এ বি সি ডি এন্ড অলসো প্ল্যান এ বি সি ডি টুগেদার, 2টাই আছে। আপনি এ তে অ্যাপ্লাই করতে হবে, বি তে পারতেছেন, সি তে পারতেছেন, ডি তে পারতেছেন। অলসো এ বি সি ডি কোম্পানি, যে কোম্পানি এ বি সি ডি নিয়ে কাজ করে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনার অপরচুনিটি হবে সবচেয়ে বেশি। এরপর আসেন আরো একটি সেক্টর, আরো একটি সেক্টর, আরো একটি সেক্টর। ধরেন আপনার কাছে এই মাল্টি স্কিল গুলো আছে, তাহলে আপনি এই রোড দিয়ে এসে এখানে আসতে পারবেন, এখানে আসতে পারবেন, এখানে যেতে পারবেন, এই জায়গায় যেতে পারবেন, এই জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন, এই রোড দিয়ে এসে সব জায়গায় যেতে পারবেন। এর মানে আপনার কাছে মাল্টিপল গন্তব্য আছে, যেখান থেকে জব আসুক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নেন এক্স ওয়াই জেড 3জন ব্যক্তি। এক্স ব্যক্তির কাছে একটি স্কিল আছে, ধরে নিলাম বিএমএস স্কিল আছে। ওয়াই ব্যক্তির কাছে অটোমেশন স্কিল আছে, মানে ধরে নিলাম তার কাছে অটোমেশন স্কিল আছে। এটা তার কাছে কি একটা স্কিল আছে, আমি এটা একটু মুছি, তার কাছে একটি স্কিল আছে। জেড পার্সনের কাছে আছে 1 2 3, ধরে নিলাম এইটা এইটা এইটা। বলেন কার অপরচুনিটি বেশি হবে? 100% আপনার অপরচুনিটি বেশি হবে যার স্কিল বেশি। স্কিল মাস্ট বি ম্যান্ডেটরি। এখন বাচ্চারা পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট করতেছে। আপনি একটা স্কিল নিয়ে বাঁচতে পারবেন না, কারণ আপনি একটা স্কিল নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। ফিউচার টেকনোলজি খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আপনার সেখানে সার্ভাইভ করতে হবে, আপনার মাল্টি স্কিল হইতে হবে। তো আসেন এর পরের সেক্টরগুলো, ধরেন আপনার কাছে এই মাল্টি স্কিলগুলো আছে, এর মানে আপনার পুরা রোড ম্যাপে আপনার জব সেক্টর, সকল সেক্টর আপনার জন্য ওপেন। আপনি যেখানে চান সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে চান। সেটা স্টিল মিল হোক, সেটা রোলিং মিল হোক, সেটা কোম্পানি হোক, যে কোনো জায়গায় হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন সেটা রিসার্চ সেক্টর হোক। তো আপনার মাল্টি স্কিল আপনার জন্য ম্যান্ডেটরি। এখন বিষয় আসে যে এইসব ইন্ডাস্ট্রিগুলোতে যে আমরা অ্যাপ্লাই করব, অ্যাজ এ ট্রিপলিয়ান, অ্যাজ এ মেকানিক্যাল মেম্বাররা, অ্যাজ এ আইপির মেম্বাররা, ইটিইর মেম্বাররা এবং আদার মেম্বাররা কোন পজিশনে জব অ্যাপ্লাই করবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে জিনিসটা আমরা অনেকেই জানি না, টোটালি জানি না। অনেকে 100তে 100% ইউনিভার্সিটি স্টুডেন্ট এখনো জানে না, যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে সেও জানে যে কোন কোন পজিশনে আমার জন্য আছে। এবং এই সকল ডিপার্টমেন্টের সেম টাইপেরই পজিশন হয়, সেম টাইপেরই পজিশন হয়। বাট কোন সেক্টরে আমি অ্যাপ্লাই করতেছি, সোলার সেক্টরে অ্যাপ্লাই করলে সেই পজিশনটা রোল হবে একরকম, পাওয়ার প্ল্যান্টে অ্যাপ্লাই করলে একরকম রোল, ডিজাইন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করলে একরকম রোল। প্রত্যেকটা রোল সম্পর্কে আপনি জানতে হবে। আসেন আমরা একটু জানার চেষ্টা করি আমাদের যেসব পজিশনগুলা আমাদের আছে, তার মধ্যে আমরা কিছু পজিশনের নাম জানি। একটার নাম হলো কি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, খুবই গর্ব করে এটা বলতে পারি। আরেকটা বলতে পারি ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন আইপি থেকে হলে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইটিএ থেকে হলে কি
এরকম টাইপেরই কি আমরা পজিশনগুলো মোটামুটি জানি, বাট রিয়েল লাইফে ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি দুইটা জিনিসই এক্সিস্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি। আরেকটা হলো মাঝখানে হলো বিজনেস, আর একটা জিনিস আছে সেটা হলো দালালি। তো আমি যে দালালি নিয়ে আলোচনা করবো, আমি আলোচনা করবো ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড কোম্পানি। ইন্ডাস্ট্রিতে যেসব পজিশনগুলো আছে তার মধ্যে একটি পজিশন হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং গভর্নমেন্ট লিখি গভর্নমেন্ট, ওকে। আরেকটি পজিশন কি আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আরেকটি পজিশন কি আছে? টেকনিশিয়ান। আরেকটি পজিশন আছে, কি বলেন আপনি, বলেন আমাকে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। আরেকটি পজিশন আছে অপারেশনাল ইঞ্জিনিয়ার। আরেকটি পজিশন আছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার। আরেকটি পজিশন আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এরকম টাইপের অনেকগুলো পজিশন আছে। তো এই পজিশনগুলা আপনি তো জব করতে চান, ঠিক না? নাকি এর বাইরে আর কোনো পজিশন আছে কিনা সেগুলো সম্বন্ধে আমরা টোটালি অবগত না। লিখি, যেমন আছে সিস্টেম টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ফিল্ড ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, টেস্টিং ইঞ্জিনিয়ার, কমিশনিং ইঞ্জিনিয়ার। যদি আমি লিখতে চাই আরো অনেক পজিশন আছে, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এইসব পজিশনগুলোই মেনলি আমরা পেয়ে থাকি। এর বাইরেও কোম্পানির মধ্যে আরো কিছু পজিশন আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারও আছে, এবং সেলস টেকনিক্যালস, ঠিক আছে, মার্কেটিং, এক্সিকিউটিভ। এই সকল পজিশনের মধ্যে কোন পজিশনটা আপনি কেরিয়ারের জন্য বেস্ট আপনি জানেন কিনা? কোন পজিশনে আপনি জব করলে আপনার লাইফ চেঞ্জিং জব হবে আপনি জানেন কিনা? নাকি জানেন না? আপনি বলেন আমাকে। তাহলে এই পজিশনের মধ্যে কোন পজিশনটা বেস্ট সেটা আমরা অনেকেই জানি না, মানে 100% মানুষ জানি না কোন পজিশনে আমরা জব করলে বেস্ট হবে, মানে স্পেশালি ইউনিভার্সিটি যারা এখন রানিং স্টুডেন্ট, ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছে। তো পজিশনগুলো বলি লাইফ চেঞ্জিং পজিশন, সেই পজিশনগুলো হলো এগুলো, সেগুলো সম্পর্কে আসলে জানি। যেমন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেস্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল টেকনিশিয়ান মানে লো পজিশন না। দেশের বাইরে ইঞ্জিনিয়ারদেরকে টেকনিশিয়ান বলে, এটা আপনিও জানেনও না। আমাদের দেশে টেকনিশিয়ান বললে মনে করি কি যে পড়ালেখা করে না। টেকনিশিয়ান মানে একটা সেক্টর এক্সপার্ট। ক্যালিব্রেশন ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল মেন্টর, টেকনিক্যাল সুপারভাইজার, কমিশনিং ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, আর&ডি ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার, সলিউশন ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার। এই পজিশনগুলো হলো আপনার লাইফ চেঞ্জিং পজিশন, যেই পজিশনে আপনি ক্যারিয়ার করতে পারবেন। কেমন ক্যারিয়ার আসেন সেটা নিয়ে কথা বলি। আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম, বাবা বলেছে তুমি ইঞ্জিনিয়ারিং করো, ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো কিছু করতে পারবা। কেমন? পাস করলেই হাই স্যালারি, 70-80-1 লাখ টাকার উপরে স্যালারি পাবা। প্রতিবেশী তো আরো বেশি বলতো যখন শুনছে যে ইঞ্জিনিয়ারিং করতেছে, মানে পাস করলে লাখ টাকা স্যালারি। ফার্স্ট সেমিস্টারে সেই স্বপ্ন আমি দেখেছি, আপনি দেখেছেন সেটা আমিও জানি, যে হাই স্যালারির স্বপ্ন আপনি দেখেছেন যখন ইঞ্জিনিয়ারিং করছেন। ইঞ্জিনিয়ারিং করছে লাইফ শাইন, ঠিক না? ইঞ্জিনিয়ারিং করছে লাইফ শাইন না? এটা তো আপনি দেখেছেন 100%। এবং আমি ফার্স্ট সেমিস্টারে সেই স্বপ্ন দেখছি। ফার্স্ট সেমিস্টারে আরো একটা স্বপ্ন দেখেছি যে পাস করলেই ভালো একটা ক্যারিয়ার হবে, মানে বাড়ি গাড়ি হবে। আরো একটা স্বপ্ন দেখেছি বিদেশ যাব, বিদেশ পাস করলে বিদেশ চলে যাব, ওখানে লাখ টাকার উপরে স্যালারি পাবো, হাই রেঞ্জ, মানে ইঞ্জিনিয়ারিং মানে বিদেশ, মানে ইঞ্জিনিয়ারিং মানে দেশ। ফার্স্ট সেমিস্টারের স্বপ্ন। আর একটা স্বপ্ন দেখছি সুন্দরী একটা বউ পাবো, কারণ দেখতে সুন্দর ছিলাম না, সিরিয়াসলি দেখতে সুন্দর ছিলাম না, নিজের প্রতি কনফিডেন্স ছিল না আসলে সবাই।
কনফিডেন্স ছিল না। মানে তখনকার ওই বয়সটাই আসলে বুঝি। এবং যখন 4th সেমিস্টার উঠছি আমি, তখন দেখছি স্বপ্ন ভেঙে যাচ্ছে। কেমন? সিজিপিএ ভালো হচ্ছে না, 3 উপরে তুলতে পারতেছি না, স্বপ্ন ভাঙতেছে আস্তে আস্তে। 7 সেমিস্টারে গেছি, দেখছি স্বপ্ন মানে কি সিজিপিএ উঠবে না, কষ্ট করতে হবে আরো, চাকরি কি আসলে পাবো, আসলে পাশ করলে চাকরি পাবো, আসলে ভালো স্যালারি জব পাবো। এবং 7 সেমিস্টারে থাকা অবস্থায় নিজেকে কোশ্চেন করছে আমি ইঞ্জিনিয়ার, আমার কাজ কি, সেই জিনিসটা নিজের মধ্যে ফিলিংস তুলতে পারিনি অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে। তখন যে আমি আসলে কি কাজ করব, কাজ কি, ইঞ্জিনিয়ারের কাজ কি, সেটা ফিল করতে পারি না। এবং যখন আমি 8 সেমিস্টারে উঠলাম, তখন দেখলাম আসলে আমার চারোপাশ অন্ধকার। সিজিপিও ভালো উঠলো না, এমন একটা অবস্থা সিজিপিও ভালো হইলেও অনেকে আমরা পারফেক্টলি জানি না যে আমরা পাস করার পর কোন পজিশনে যাব, কি কাজ করব, জব যে হবে সেটার কনফার্মেশন আমরা পাই নাই। ইভেন আপনিও সেটা পান না। যে স্বপ্ন দেখছি 1st সেমিস্টার, সেই স্বপ্ন 8 সেমিস্টারে গিয়ে ভেঙে গেছে। পাস করছি লাইকে কি মাটির মধ্যে ধপাস করে পড়ছি। 1st সেমিস্টার থেকে ছিলাম কি বাটারফ্লাই এর মতো, লাস্ট সেমিস্টার বাটারফ্লাই পাখা দুটো খুলে গেছে, টোটালি ধপাস করে মাটির মধ্যে পড়ছি। এইটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং বাস্তবতা। তো আমাদের স্বপ্ন অনেক বড়, তো আমরা নিজেরাই জানি না। 4 বছর পড়ালেখা করছি ভাই, 4 ইয়ার্স পড়ালেখা করছি, মানে প্রায় 1400 দিন প্লাস। তারপরে আমি জানি না আমি কোন পজিশনে জবে অ্যাপ্লাই করলে আমার জন্য বেস্ট হবে, কোন সেক্টরে অ্যাপ্লাই করলে আমার জন্য বেস্ট হবে, সেই জিনিসটা আমরা জানি না। তো আমি কোয়েশ্চেন করতে চাই এখানের মধ্যে কোন পজিশন বেস্ট, এবং আগে যেগুলো লিখছি কোন পজিশন বেস্ট, সেগুলো আপনার মাস্ট বি জানা, খুবই ইম্পর্টেন্ট। নাহলে লাইফে আবার 5 বছর জব করবেন, 2 বছর জব করবেন, 1 বছর জব করবেন, 10 বছর জব করবেন, আবার আফসোস শুরু করবেন যে লাইফে বেস্ট পজিশনে কেন জব করলাম না, কেন রং পজিশনে জব করলাম, এখন আমি আরো বেশি ফ্রাস্ট্রেশনে পড়ছি। তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হইতে হবে, দেন আমরা একটা বেটার ফিউচার পাবো, বেটার একটা ক্যারিয়ার পাবো। এবার আসেন, তাহলে আমার পজিশন কোনটা বেস্ট সেটা আমি পরে আলোচনা করব। এখন আসেন, হুইচ জব পজিশন বেস্ট ফর ইউর ক্যারিয়ার, সেটা আমরা অনেকেই আনসার দিতে পারবো না। যেটা আমি আপনাকে বলছি, আমাদের এই স্যাড ইমোজির মতো কি অলওয়েজ তাকাই থাকতে হবে, স্যাড ইমোজির মতো, অলওয়েজ স্যাড ইমোজির মতো থাকতে হবে। আসলে কি হচ্ছে লাইফে, হচ্ছেটা কি, আমি কেন ইঞ্জিনিয়ারিং পড়লাম, পাশ করার পর তো আমার ফ্যামিলি আমাকে বলে চাকরি কই, আমার বাবাকে বলে, মা বলে, প্রতিবেশী আরো বেশি বলে আমার বাবা মাকে, ছেলে তো পাশ করছে চাকরি কই। আপনি পড়ে থাকেন, লাইফে সিরিয়াস হইতে হবে, বাকিদের মতো না। বাকি ইঞ্জিনিয়ারিং পড়ে সাবজেক্ট চেঞ্জ করে ব্যাংকে চাকরি করবে, সেটাই করে, অন্য সেক্টরে চলে যান। বেটার কিছু করতে চান তাহলে আপনার লাইফ চেঞ্জিং প্ল্যান করতে হবে, গুড প্ল্যানিং থাকতে হবে, গুড টার্গেট থাকতে হবে, গুড অ্যাচিভমেন্ট থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, ইন্সপিরেশন থাকতে হবে, কোলাবোরেশন থাকতে হবে, তারপর আপনার লাইফে কিছু করতে হবে। এবং কোথায় জব করবেন, ইন্ডাস্ট্রি নাকি কোম্পানি? আমি জানি 199% মানুষ বলে যে ইন্ডাস্ট্রিতে জব করলে ক্যারিয়ার হয়, টেকনিক্যাল ক্যারিয়ার হয়। ইন্ডাস্ট্রিতে জব করলে অনেক মেশিনারি দেখতে পারবো, জীবনে হাত দিতে পারবেন, মেশিনে জীবনে হাত দিতে পারবেন। জানেন আপনি ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ার মেশিনে হাত দেয় না, মানুষের 99% ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজে ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার হাত দিতে পারে না, কারণ সেই ইন্ডাস্ট্রি মেশিনের বসায় কে, ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার না, সেই ইন্ডাস্ট্রি মেশিনারির বসায় সাপ্লাইং কোম্পানি, ঠিকাদার কোম্পানির বসায়, তারা যায় প্রজেক্ট করে দিয়ে আসে, কারণ টেন্ডার হয়, টেন্ডারে তারা অ্যাপ্লাই করে, সাপ্লাইং কোম্পানি তারাই যায় অ্যাপ্লাই করে, তারাই যায় প্রজেক্ট করে, এবং সেই প্রজেক্টে ওয়ারেন্টি দিয়ে আসে কারা, এই সাপ্লাইং কোম্পানি ইঞ্জিনিয়ার। আপনার জব করতে হলে এই সাপ্লাইং কোম্পানি জব করতে হবে, যে কোম্পানি প্রজেক্ট করে, নট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে হাত দিয়ে দিতে পারবেন না, কোটি টাকার প্রোডাকশন হচ্ছে ঘন্টায় ঘন্টায়, আপনি সেই জায়গায় মেশিনে হাত দিবেন কাজ শেখার জন্য? কাজ শেখার স্কোপ নাই সেখানে, অপারেশন শুধু মেশিন অন অফ করবে, সেখানে কি করবেন, শুধু রিপোর্টিং লিখবেন, টুকটাক মেইনটেনেন্স করবেন, যেগুলো কি ঠিকাদাররা বলে গেছে যে এইসব জায়গায় আপনি হাত দিবেন, ওই জায়গায় হাত দিবেন না, এগুলো আমাদের জানা হচ্ছে, আমরা এগুলো আসলে জানি না। সার্চ করবেন, গুগল করলে আরো বুঝবেন। তারপরে যে জব পজিশনে অ্যাপ্লাই করবেন ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে, সেই পজিশনের রেসপন্সিবিলিটি জানেন কিনা, হোয়াট টু ডু, সেই পজিশন কাজ কি করে সেটা জানেন কিনা, সেটা আপনার জানা দরকার। নাহলে তো ওই জব পজিশনে গিয়ে শুধু মাথায় চুলকাবেন, লাইফে তো 4 বছর নষ্ট করে ফেলছে, এখন তো কিছু করা দরকার, আমার হয়তো জব সুইচ করা দরকার, তখন জব সুইচের প্ল্যানে আসবে, তখন বলে হ্যাঁ লাইফে যদি কেন আগে এই জিনিসগুলো চিন্তা করলাম, সেম ইউনিভার্সিটি পাস করার পর সেম চিন্তা করে কেন আগে নিজেকে ডেভেলপ করলাম না,
সেম জব করার পর আরে কেন আমি এই পজিশনে জব করলাম, ওই পজিশনে কেন জব করলাম না, নিজের প্রতি নিজেকে কেন টাইম ইনভেস্টমেন্ট করলাম না, নিজে কেন স্কিল ডেভেলপমেন্ট করলাম। স্যাড ইমোজি আবার দেখাচ্ছে, স্যাড ইমোজি। এই স্যাড ইমোজি নিয়েই থাকবেন আপনি, বলে দিলাম। এখন আসেন, আপনি কি করবেন? জব করবেন, এনি জব নাকি জবলেস? আমি বলবো আপনি যদি নন ডিপার্টমেন্টাল জব করেন তাহলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেন, পড়া দরকার নাই। নন ডিপার্টমেন্টাল জব করা যাবে না। ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং জবে করবে, নাহলে ইঞ্জিনিয়ারিং বিজনেস করবে, নাহলে টেকনোলজি বেস বিজনেস করবে। ইঞ্জিনিয়ারিং জব করবেন, বাট যে জব আপনার জন্য কেরিয়ার না, 4-5 বছর পর বলবেন যে, বা 10 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পর বলবেন যে আমি লাইফে ভুল করছি, আমার আবার ফিরে আসা দরকার। স্যালারি তো বাড়তেছে না, আর যে পজিশন আছে আমার পুরো টেকনিক্যাল নাই, ইন্ডাস্ট্রি জব করছে টেকনিক্যাল নাই, ওই পজিশন জব করছে টেকনিক্যাল নাই। দেখতেছে আমার থেকে যারা জুনিয়র ছিল তারা ভালো পজিশনে আছে, আমি নাই। আফসোস করবেন, করেন। নাকি আপনি এমন জব করবেন যেটা লাইফ চেঞ্জ করবে। ইঞ্জিনিয়ারিং জব, বাট ইঞ্জিনিয়ারিং জব এন্ড ইউ ক্যান বি এন্টারপ্রেনার আফটার সাম ইয়ার্স। আপনার ইঞ্জিনিয়ারিং জব করতে হবে, এমন জব যে জব আপনার লাইফ চেঞ্জ করবে। মাথায় রাখতে হবে আপনার স্কিল, একটা স্কিল নিয়ে থাকতে পারবেন না, একটা স্কিল নিয়ে থাকতে পারবেন না, কারণ ফিউচার টেকনোলজি খুবই ডিফিকাল্ট, সার্ভাইভ করতে হবে। মাল্টি স্কিল, 2-3টা স্কিল না, আপনার সুপার ইঞ্জিনিয়ার হতে হবে, সুপার ইঞ্জিনিয়ার, সোজা কথা। তারপর আপনি ভালো কিছু করতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন আমি যদি আপনাদেরকে করি, আপনাদেরকে, হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম অফ গেটিং স্কিল? আমরা ম্যাক্সিমাম বলি ইঞ্জিনিয়ারিং করতেছি, ইঞ্জিনিয়ারিং পাস করার পর স্কিল ডেভেলপমেন্ট করবো। আর যখন স্কিল ডেভেলপ, যারা ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলো তারা বলে হ্যাঁ ইউনিভার্সিটি থাকা অবস্থা কেন স্কিল ডেভেলপমেন্ট করলাম না। আর যারা ইন্ডাস্ট্রিতে থাকে, হ্যাঁ এখন তো আমি কিছু পারতেছি না ইন্ডাস্ট্রিতে, আমার স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। কেন ইউনিভার্সিটি থাকা অবস্থা করি নাই, কেন পাস করার সাথে সাথে করি নাই? হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম অফ গেটিং স্কিল? টেল মি দ্যাট। ছবি দেখেন, এই ছবি দেখেন, বাচ্চা ছেলেরা এখন কাজ করে, টেকনিক্যাল কাজ করে। আপনি এই কাজও তো পারেন না, অনেক আছে, আপনারা অনেক আছেন এই কাজই পারেন। টেকনোলজি অনেক ফাস্ট হচ্ছে, আপনার চেঞ্জ হতে হবে, আপনার 100% চেঞ্জ হতে হবে। আসেন সামনে, জব, গ্রাজুয়েশন প্রতি বছর কতজন পাস করে জানি, হিসাব করছেন? সেই পড়ি, বিসি ইঞ্জিনিয়ারিং পড়ি, মাস্টার্স পড়ি, ডিপ্লোমা পড়ি, আপনি বলেন কতজন পাস করে? পাস করলে তো জব খুঁজে পাবেন, আর জব খুঁজলে জবে অ্যাপ্লাই করবেন, আরে আমাকে তো ডাকতেছে না, কেন ডাকতেছে না, আমাকে কেন ডাকতেছে না? বাংলাদেশে জব নাই। জব বাংলাদেশে 100% জব আছে, কারণ 100% জব আছে, 100% জব পাওয়ার মতো আপনি যোগ্য না। কারণ কোম্পানি কেন নিবে? আমার কোম্পানিতে আমি কেন ম্যান পাওয়ার হায়ার করি? আমি কোম্পানির ম্যান পাওয়ার হায়ার করি ওইসব পার্সন, যেসব পার্সন দিয়ে আমার কাজ হবে। আমি এমন পার্সনদেরকে নিব না যে পার্সনের কোনো ইন্ডাস্ট্রিয়াল নলেজ, কোনো টেকনোলজির নলেজ নাই। এই পার্সন নিয়ে তো আমার লাভ নাই, কারণ আমি তাকে আবার বসা শিখাবো? এটা তো সকল কোম্পানির সেম মেন্টালিটি। আর ফ্রেশার নিলে কয়জনের নেই? আমার কোম্পানিতে ফ্রেশার আছে, বাট কয়জনের জন্য অপরচুনিটি আছে আপনি আমাকে একটু বলেন। তো আপনি অ্যাটলিস্ট কিছু স্কিল তো থাকতে হবে, যে স্কিল দিয়ে আপনি কিছু করতে পারবেন। স্কিল মানে যে শুধু টেকনিক্যাল তা না, আমি আপনাকে বলতেছি স্কিল মানে অনেক কিছু। তো ইঞ্জিনিয়ারিং পাস করতেছেন প্রতি বছর লক্ষাধিক, জব আসে কয়টা আপনি জানেন? জব আমার তো মনে হয় জব 50টাও ফ্রেশারদের জন্য আসে না। বিডি জব সার্চ করেন, পুরো বছর খুঁজেন, টেকনিক্যাল জব 50টা পাবেন কিনা ফ্রেশারদের জন্য। আমরা তো জব খুঁজে শুধু বিডি জবসে না, দ্যাট ইজ নট দ্য প্রসেস টু ফাইন্ড এ জব। থিঙ্ক ডিফারেন্ট প্ল্যানিং করে। বিডি জবসে শুধু সিবি বিই হয়, ঠিক না? কয়জন ডাকছে, কয়টা সিবি ড্রপ করছেন আপনি বলেন, কয়টা সিবি ড্রপ করছেন? সাত থাকলে কমেন্ট বক্সে লেখেন কয়টা সিবি ড্রপ করছেন, এখনো টাকা নেই আপনাকে। তো 50টা সিবি জব ভিউ হয় না, সিবি জব এভাবে হয় না। জব হইতে গেলে প্ল্যানিং করতে হয়। প্ল্যানিং কেমন প্ল্যানিং? আপনার আগে বাংলাদেশের যত কোম্পানি আছে সে কোম্পানি লিস্ট করেন, ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি লিস্ট করেন, সেই ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে যান, সেই কোম্পানির ওয়েবসাইটে যান। নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির ওয়েবসাইটে যান, তাদের পার্সোনাল ওয়েবসাইটে যান। আমি যা গিয়ে দেখাচ্ছি, একটা টপ বাংলা ওয়ার্ল্ডের টপ কোম্পানি সিমেন্সি গিয়ে দেখাচ্ছে।
সিমেন্সে গেলাম, সিমেন্সের ওয়েবসাইটে গেলাম, লগ ইন হচ্ছে। এই দেখেন জব অ্যান্ড কেরিয়ার, প্রত্যেকটা কোম্পানিতে আপনি পাবেন। জব অ্যান্ড কেরিয়ারে যান, গিয়ে এক্সপ্লোর অল জবে যান, দেখেন এক্সপ্লোর অল জব হচ্ছে। এবং দেখেন আপনি সিভি ড্রপ করতে বলতেছে, ক্লোজ করলাম, দেখেন 4579টা জব আছে। এরকম বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি জব পোর্টালে ইয়াতে যান, আপনি ওয়েবসাইটে যান, ম্যাক্সিমাম কোম্পানিতে দেখবেন কি তারা হায়ার করে। দেখেন ওয়্যার হাউস অপারেশন টেকনিশিয়ান, রোলিং স্টক, ইউনাইটেড স্টেট, ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার, শিপিং রিসিভিং স্পেশালিস্ট, বিল্ডিং অটোমেশন সার্ভিস। এই পজিশন দেখেন, কোন পজিশনটা আপনার কাজে দিবে সেটা আপনি দেখেন, যান সেই পজিশনে ঢুকেন, ঢুকে দেখেন যে কোন কাজগুলো আপনি পারেন। এখানে লেখা আছে আপনার পারতে হবে কি, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট কম্পিটিশন, অফারিং কাস্টমার ইনফ্লুয়েন্সার অ্যাক্রস দ্য রিজিয়ন, সেগমেন্ট verticals within the region, stay updated on automation, আপডেট হন, ইলেকট্রিক্যাল আপডেট হন, ফায়ারে আপডেট হন, মেকানিক্যাল আপডেট হন, আইটি মার্কেটে আপডেট হন। বাট আপনি বলবেন কি যে মাল্টি স্কিল সম্ভব না, সেখানে রিক্রুটমেন্টে দিল, তাহলে সে মাল্টি স্কিল ইঞ্জিনিয়ার পাবে না কি, ঠিক নাকি? সেই রিক্রুটমেন্টে কেন দিল? এরকম হাজার হাজার জব আছে, হাজার হাজার জব। দেখেন কোন জিনিসটা আপনি পারেন, এখানে দেখেন কোন জিনিসটা আপনি পারেন, যে জিনিসটা মার্ক করেন, যে জিনিসটা পারেন না সেটা শিখে ফেলেন। শিখবেন তো না, বাসায় বসে দেখবেন, বেকার মানুষের তো অনেক সময় নেই আসলে বেকার মানুষ। তো ওয়েবসাইট থেকে মেল কালেক্ট করে একসাথে সবাইকে মেল করবেন, 10,000 মেল একসাথে পাঠান। লেখেন আমি পারি, আমি এটা পারি, এটা পারি, I have this skill, I have this skill, I have this skill, I have this capability, I have this strength, I have this strength, I have this strength. If you have any vacancy, please let me know. পাঠান, দেখবেন বেস্ট কোম্পানিগুলো, ভালো কোম্পানিগুলো আপনাকে রিপ্লাই দিবে, 100% দিবে। এবার আসেন আরো একটা ওয়ে জব পাওয়ার, সেটা হলো বাংলাদেশের যত কোম্পানির অ্যাড্রেস নেবেন সেই কোম্পানিতে সরাসরি গিয়ে সরাসরি গিয়ে সিভি ড্রপ করে আসবেন, দেখবেন আপনার জব আরো বেশি তাড়াতাড়ি হবে। কেন জানেন? কারণ কোম্পানির মানুষরা শুধু টেকনিক্যাল মানুষ চায় না, টেকনিক্যালের পাশাপাশি কমিউনিকেশন চালাক চতুর মানুষ চায়। আপনি ইন্ট্রোভার্ট বসে থাকেন, আপনার চাকরি বাজারটা আপনার জন্য কঠিন। আপনি ইন্ট্রোভার্ট হলে হবে না, আপনি কি হইতে হবে? এক্সট্রোভার্ট হইতে হবে, অনেস্ট হইতে হবে, একজন ভালো মানুষ হইতে হবে, দেখবেন আপনার চাকরি বাজার আপনার জন্য কত সহজ। সো বিডি জবস অ্যাপ্লাই করেন, চাকরি হবে না। লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে চাকরির অফার আসে, সেখানে দেখেন। নিজে কত প্রচার করবেন না, আমি মানুষকে আমার সম্পর্কে মানুষকে আমি প্রচার করতে চাই না, ফেসবুকে কোনো টেকনিক্যাল কিছু আপলোড করতে চাই না। আপনাকে চিনবে কেমনি মানুষ? আপনি বোকাই থাকবেন। তো 50টা যদি জব আসেও, সেই জবে কি থাকে? রিকোয়ারমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। এভাবে থাকে, দেখেন আমি লিখে দেখে 0 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কি একটা আজীব বিষয় দেখেন। তারপর আবার কি থাকে? স্কিল থাকতে হবে। এখন বলে 0 থেকে 2 বছর কিভাবে এক্সপিরিয়েন্স পাবেন আপনি অ্যাজ এ ফ্রেশার? এটা একটা সময় আমি নিজেও বলতাম যে 0 থেকে কিভাবে ইউনিভার্সিটি পাস করে কিভাবে 2 বছর এক্সপিরিয়েন্স পাওয়া যায়, 1 বছর এক্সপিরিয়েন্স পাওয়া যায়, 100% পাওয়া যায়। এখন আমি দেখি, কারণ আমার কোম্পানিতে এমন কিছু ইন্টার্ন আছে যারা ফার্স্ট সেমিস্টার থেকে আমার সাথে কানেক্ট, যেদিন গ্রাজুয়েশন কমপ্লিট হবে সেদিন 4 বছর এক্সপিরিয়েন্স তার থাকবে। এটা হলো বিষয়, বুঝতে পেরেছেন? আমরা তো জানি না, আমরা তো বুঝি না। আর একটা জিনিস লবিং মানে কি? আপনার টাকা পয়সা মামা খালু না, লবিং মানে কমিউনিকেশন, কতটুকু কমিউনিকেশন আপনার আছে বিভিন্ন মানুষের সাথে, খুবই ইম্পর্টেন্ট। তো জব খুঁজতেছেন কোন সেক্টরে? অটোমেশনে শুধু স্কিল, অটোমেশনই অ্যাপ্লাই করতে পারেন, বাকিগুলো নাই। সবগুলো জানেন, সবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। জব সেক্টর, স্যালারি কত চান? আর একটা বড় বিষয় না, অনেকে মনে করেন যে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার, আপনার সবটা আমি এখনই ভেঙে দিচ্ছি। আপনি স্যালারি 10,000, 15,000, 20,000 বেশি পাবেন যদি আপনি সেম প্রসেস আগান। যদি আপনি আমার প্রসেসটা যদি ফলো করেন, আমি গ্যারান্টি দিব আপনি স্যালারি লাখখানিক তুলতে পারবেন যেদিন পাস করবেন। তাহলে ওই 10-15,000 স্যালারিতে আপনি থাকেন, 20,000 থাকেন। তারপর আফসোস করেন ইউনিভার্সিটি আমাকে কিছু দেয় না, ইউনিভার্সিটি আমাকে কিছু দেয় না, কি করলাম, ইউনিভার্সিটি থেকে কিছু পাইলাম না।
হুদাই 4 বছর পড়ালেখা করলাম, অন্য ব্যাকগ্রাউন্ডে চলে যাই, জান সমস্যা নেই। সো হোয়াট ইউ ডিজার্ভ অ্যাকর্ডিং টু ইউর কোয়ালিফিকেশন, আপনি স্যালারি তত ডিজার্ভ করবেন আপনার কোয়ালিফিকেশন কতটুকু। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার এখান থেকে মানুষকে হায়ার করাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 35-40,000 মানুষ জব করে, একজন ফ্রেশার 50,000 জব করে, ফ্রেশার, বুঝতে হবে। সো আসেন আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো ইঞ্জিনিয়ারিং কমিউনিটি বাড়ান। এমন বলেন না আমি শুধু জানি, বুঝে নেই মনে হয়, এমন বলেন না আমি শুধু জানি, বলতে হবে আমি পারি। এটা বলেন না আমি পারি না আমি জানি, এটা বলেন না, কাজে দিবে না। ডাজ সিজিবি ফ্যাক্ট ইন জব সেক্টর বলেন। অনেকে বলে সিজিবি ফ্যাক্ট, সিজিবি পিছু দৌড়ান, ভালো, এটা খুবই ইম্পর্টেন্ট। সিজিবি খারাপ হওয়া মানে অবশ্যই খারাপ, সিজিবি ভালো হওয়া উচিত, আর আসলে ফ্যাক্টর কিনা জব সেক্টর? ইয়েস ফ্যাক্টর, অলসো নো। হাই সিজিবি প্লাস স্কিল ইজ হাইস্ট প্রবাবিলিটি টু গেট দ্য জব, লো সিজিবি প্লাস স্কিল হাইস্ট প্রবাবিলিটি টু গেট দ্য জব, দুইটাই সমান। বাট ধরেন আমার কাছে এমন ক্যান্ডিডেট আসছে, সে হাই সিজিপিএ, স্কিল, হাইস্ট প্রবাবিলিটি সব দিকে ফিট, 100 ফিট, সেও লো সিজিপি, স্কিল সব দিকে ফিট, 100 ফিট, আমি কাকে নিব? আমি অবশ্যই প্রথম জনকে নিব, সে কিছু প্লাস পয়েন্ট আছে, বুঝতে পেরেছেন কিনা? তো সেটা মাথায় রাখতে হবে। বাট লো সিজিপি বেশি দিন টিকতে পারবে না, জব যদি মামা খালু দিয়েও পান, কমিউনিকেশনের থ্রুতেও পান, বেশি দিন টিকতে পারবেন, একটা সময়কে আফসোস করবে নিয়ে। হাউ টু প্রিপেয়ার ফর ইউর জব চ্যালেঞ্জ, মাল্টি স্কিল হওয়া ছাড়া কোনো উপায় নাই, আপনার মাল্টি স্কিল হইতেই হবে। আগে এমপ্লয়মেন্টের ডিমান্ড ছিল কম্পিউটার নলেজ জানতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে, এখন এটা চাই না, এখন চাই এক্সপিরিয়েন্স কতটুকু, কতটুকু টেকনিক্যাল থিঙ্কিং তার আছে, কতটুকু তার ট্রেনিং আছে, টেকনিক্যাল স্কিল আছে, প্রোডাক্টিভ। এন্ড অলসো ওই চিন্তা করেন, আমার কথাগুলো যারা শুনছেন এখন পর্যন্ত, ওই দেখেন আপনার বন্ধুদের দিকে তাকাইলে আপনার, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, নাহলে বন্ধুদের তাকাইলে আপনি কিছু করতে পারবেন। চল বন্ধু আজকে যাই আমরা এই জিনিসটা শিখি, না বন্ধু এখন না, সামনে সেমিস্টার শিখবো, ওই শেষ, লাইফ শেষ। সো রোড ম্যাপ, আপনাকে যদি বলতে চাই, টেকনিক্যাল স্কিল হলে কি জব হয়? না। আপনি সব জানেন, বাট ইন্টারভিউ বোর্ডে কথা বলতে পারতেছেন না, কিছু প্রেজেন্ট করতে পারতেছেন না, আপনার জব কেমনে হবে? আর আরেকজন মোটামুটি জানে, ইন্টারভিউ বোর্ডে এমন ভাবে ফাটাই গেছে, এমন চাপাবাজি করছে, তার কিন্তু জব হয়ে গেছে, ইন্ট্রোভার্ট হয়ে বসে থাকে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় স্কিল কোনটা? কমিউনিকেশন, কথা বলা জানতে হবে, মানুষকে কনভিন্সিং করতে হবে, মানুষ যাতে আপনার কথা শুনে মিষ্টিতা অনুভব করে, যাতে এমন অনুভব না করে বিরক্ত লাগতেছে, এমন ভাবে নিজেকে তৈরি করে। আরেকটা বড় ইম্পর্টেন্ট হলো সফট স্কিল। জব হয়ে গেছে মানলাম, বা জবে কিন্তু আপনাকে পার্মানেন্ট করে নাই, পার্মানেন্ট করবে 3 মাস না 6 মাসের প্রবেশন পিরিয়ড পর। এই 3 মাস 6 মাস টেকনিক্যাল কমিউনিকেশনের পাশাপাশি সবচেয়ে যেটা বেশি দেখে আপনি কতটুকু টাইম ম্যানেজমেন্ট ফলো করতেছেন। অফিস 9টা বাজে শুরু হয়, আপনি আসতেছেন 10টা বাজে, প্রবলেম কি? প্রবলেম হলো আপনার কলিগও 10টা বাজে আসবে নেক্সট দিন থেকে, আপনি পুরো এনভায়রনমেন্টকে নষ্ট করতেছেন। ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে, ইমোশনাল স্কিল থাকতে হবে, আপনাকে কাজের প্রেশার দিলে আপনি ভেঙে পড়ে যান, আন্ডার প্রেশার ওভার প্রেশারে ইয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, প্রবলেম সলভিং থাকতে হবে, প্রেজেন্টেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল খুবই ইম্পর্টেন্ট। এইসব জায়গায় আপনার কাজ করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হবে, অনলাইন নিজেকে অনলাইনে প্রেজেন্ট করতে হবে, মানুষ যাতে আপনাকে চিনে, নেটওয়ার্কিং বাড়াইতে হবে, ডিফাইন ইউর নিজ, কোন সেক্টরে আপনি বেশি স্পেশালিস্ট, এবং সিভি বানাইতে হবে, এবং প্রত্যেকটা সেক্টর মেনশন করতে হবে যে সেক্টর আপনি জানেন। তো আস্ক ইউরসেলফ, জব দরকার, অবশ্যই জব করবেন, আর সরাসরি তো বিজনেস স্টার্ট করা যায় না, আগে নিজের এক্সপিরিয়েন্স নিতে হয়, জব করবেন, স্কিল গ্যাদার করবেন, তারপরে গিয়ে এন্টারপ্রেনার হবেন, নাহলে একটা কোম্পানির টপ পজিশনে আপনি লিড দিবেন, এই জিনিসটা আপনার থাকা উচিত। এবং হাউ টু বি গুড লিডার, যদি একটা টপ কোম্পানির গুড লিডার হইতে চান, সবার আগে লেবার হইতে হবে, গুড লেবার হইতে হবে, গুড টেকনিশিয়ান হইতে হবে, দেন গুড ইঞ্জিনিয়ার। গুড লেবার হলে কি হবে জানেন? আপনি লেবারের কাজে ফল্ট আছে সেটা ধরতে পারবেন, গুড টেকনিশিয়ানের ফল ধরতে পারবেন, ইঞ্জিনিয়ারের গুড ইঞ্জিনিয়ারের যদি কোনো ফল করে সেটাও ধরতে পারবেন। সো আপনার প্ল্যান করতে হবে। আপনি তো প্ল্যান করতেছেন কি, ইউনিভার্সিটি পলিটেকনিকের জন্য আপনার বাজেট 4 থেকে 20 লাখ টাকা, ল্যাপটপে কিনছেন মিনিমাম 50,000 টাকা, ঠিক না? টাইম দিয়েছেন 4 ইয়ার্স, যদি ডিপ্লোমার হয়ে থাকেন, ডিপ্লোমা পেয়েছি তাহলে 8 ইয়ার্স,
তাহলে আপনি টাইম দিলেন, মানে ডিউরেশন দিলেন 4 to 8 years, বাজেট খরচ করলেন 4 to 20 লাখ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আদার বাজেট আছে 50K, মোবাইলের বাজেট আছে, থাকা খাওয়ার বাজেট আছে। এবার আমি আপনাকে কোয়েশ্চেন করতে চাই, এই ইউনিভার্সিটি থেকে পাশ করলেন, কি আপনাকে দিবে? সার্টিফিকেট দিবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? ফ্রেশার ইঞ্জিনিয়ার, ট্রেডমার্ক। চাকরি কিন্তু দিবে না। ক্যারিয়ারের জন্য বাজেট করছেন কত? এবার আমি আপনাকে ক্যারিয়ারের জন্য বাজেট কত? ক্যারিয়ারের জন্য বাজেট কত আপনার? এবং ক্যারিয়ারের জন্য টাইমের বাজেট কত? এবং আদার বাজেট কত? এই বাজেট যদি আপনি লাইফে করতেন ফার্স্ট সেমিস্টার থেকে, আপনি সুপারম্যান হইতেন। পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। এটা বাস্তব। কারণ আমার যদি এক্সাম্পল দেই, আমি ওয়ার্ল্ডের টপ কোম্পানিতে জব করছি। ডেল্টা কোম্পানি করছি, স্যামসাং ইন্টারন্যাশনাল করছি, তাসিসার। সো আমাকে টানছে, লাস্টের কোম্পানিগুলো আমাকে টানছে বিকজ অফ আমি কিছু করেছি, তারা দেখছে এবং আমাকে হায়ার করছে। লাস্ট কোম্পানি যেটা তাসিসাতে, আমি তাসিসাতে যাওয়ার কথা ছিল না, আমার আরো কোম্পানিগুলোতে যাওয়ার কথা ছিল, আমাকে তার টানা হিসা করছে যে এই কোম্পানি আসলে আমাকে কি সাথে সাথে ট্রান্সফার করে দিচ্ছে। কারণ বিদেশি কোম্পানি ট্রান্সফার করার সিস্টেম আছে, সৌদি আরবিয়া ট্রান্সফার করে দিচ্ছে। কারাকারি করছে, কারাকারি এমন ভাবে তৈরি করে যারা আপনাকে নিয়ে কারাকারি করে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিজেকে। বাজেট বাড়ান, ক্যারিয়ারের জন্য বাজেট বাড়ান। সো আমি যদি এখন আপনাদেরকে বলি রোড ম্যাপ, এই রোড ম্যাপে আপনার আগাইতে হবে, নাহলে কি হবে জানেন? ইঞ্জিনিয়ারিং স্কিল, ইঞ্জিনিয়ার বাট উইদাউট স্কিল। এটা মানে কি জানেন? একটু ফানি হইতে দেখাই। ইঞ্জিনিয়ার বাট উইদাউট স্কিল, যে ইঞ্জিনিয়ার কোনো কাজ জানে না। জানেন ফ্রেশার ইঞ্জিনিয়ার মানে কি জানেন? একটা কর্পোরেট গালি, আপনাকে গালি দেয় যে আপনি কাজ জানেন না, আপনার ইন্ডাস্ট্রি নলেজ জিরো। সো ইঞ্জিনিয়ার উইদাউট স্কিল লাইক এ বাপ্পার আছে, ওই গুলি নিজে নিজে গুলি খাইছে সেটার মতো আপনি। বাট ইঞ্জিনিয়ার বাট ট্র্যাক চেঞ্জ করে ফেলছেন, ওই ব্যাংকে জব করেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করছেন না। এই মানে কি জানেন? আপনি হিরো আলমের থেকে খারাপ। সিরিয়াসলি হাসতেছে কেন? অবশ্যই হিরো আলম থেকে খারাপ। আপনি স্কিল ইঞ্জিনিয়ার, এই মানে কি জানেন? আপনি অনন্ত জলিলের মতো, আপনি অনেক কিছু করতে পারবেন। বাট আপনি মাল্টি স্কিল ইঞ্জিনিয়ার মানে কি জানেন? আপনি ফ্ল্যাশ, যে কোনো জায়গায় দৌড়াইতে পারেন। আপনি সুপার ইঞ্জিনিয়ার মানে কি জানেন? আপনি সুপারম্যান। আপনাকে মানুষ আপনাকে ছাড়া কিছু বুঝবে না, যে এই মানুষের মতো হইতে হবে, এই মানুষকে আমার লাগবে। সুপার ইঞ্জিনিয়ার হইতে হবে আপনার, 100% সুপার ইঞ্জিনিয়ার। এটার জন্য আপনি কি রেডি কিনা, এবং আপনার এই রোড ম্যাপে আপনি রেডি কিনা, এবং আপনার জার্নিতে এই জার্নিটা আপনি প্ল্যান করতেছেন কিনা। এবার আসেন আপনাকে আরেকটা কমন কোয়েশ্চেন করি, যে আপনি ইউনিভার্সিটি থাকা অবস্থায় এইসব মেশিনারিজ দেখছেন কিনা, এগুলোর কি কাজ করতে পারবেন কিনা, এই মেশিনের কাজ করতে পারবেন কিনা, এগুলো অটোমেশন করতে পারবেন কিনা, এগুলো কন্ট্রোলিং করতে পারবেন কিনা, এগুলো টেস্টিং করতে পারবেন কিনা, এগুলার আপনি কমিশনিং করতে পারবেন কিনা, এগুলো প্রবলেম ফাইন্ডিং করতে পারবেন কিনা, এগুলো আয়ও বুঝবেন কিনা। এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, এগুলো আপনি কিচ্ছু পারবেন না যদি ইউনিভার্সিটির পড়ালেখার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন। ইউনিভার্সিটির পড়া অনেক কঠিন, ঠিক না? ফার্স্ট সেমিস্টারে পড়ালেখা করলাম, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরের দিন যদি আর একটু ভালো করে পড়তাম পারতাম। 2 দিন পর আরো ফার্স্ট সেমিস্টার তো অনেক সহজ ছিল, সেকেন্ড সেমিস্টার সেম কোয়েশ্চেন, পরীক্ষা আর একটু পড়লে পারতাম। 8 সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে 7 কত সহজ ছিল, পড়লে মনে পারতাম। এবং যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আরো 6 মাস যদি সময় পাই, পুরো 4 আউট অফ 4 তুলে ফেলতে হবে। সত্য কথা বলতেছি না? ইঞ্জিনিয়ারিং পড়া পড়ছেন কি? ওই শীট পড়ছেন, ভার্সিটি স্যারের শীটই তো পড়ছেন, পরীক্ষার আগের দিনই তো পড়ছেন, ঠিক না? পরীক্ষার আগের দিন আপনি পড়ছেন। কিছু স্পেশাল পার্সন আছে যারা প্রতিদিন পড়ে, বাট ম্যাক্সিমাম পরীক্ষার আগের দিন পড়ছেন। প্রিভিয়াস কোয়েশ্চেন কালেক্ট করছেন, সিনিয়রদের নোট কালেক্ট করছেন, পরীক্ষার আগের দিন পড়ে ভূমি করে সব ঢেলে দিয়েছে খাতার মধ্যে, পরের দিন মাথার মধ্যে কিছু নাই, ভুম, কিচ্ছু নাই, ঠিক না? সে ইঞ্জিনিয়ারিং পড়া অনেক কঠিন, আর এই কাজগুলো শেখা অনেক রকেট সায়েন্স। ইঞ্জিনিয়ারিং পড়া অনেক সহজ।
যখন ফার্স্ট সেমিস্টার যখন স্কুলে ছিলাম, আমার বাবা বলতো, মা বলতো, তুমি বাবা এসএসসিটা একটু ভালো করে দাও, তোমার আর লাইফে আর কোনো কষ্ট নাই, এসএসসিটা ভালো করে দাও, তোমার আর দেখবার পড়ালেখা এত প্যারা নাই। ইন্টারে উঠলাম, বাবা তুমি ইন্টারটা একটু ভালো করে পড়ো, কারণ মেডিকেল ইঞ্জিনিয়ারিং চান্স পাইতে হবে, ওটা একটু ভালো করে পড়ো। আর কোচিং সেন্টারে বলতো তোমার কোনো কষ্ট নাই, এটাতে ভালো করো, আর কিছু লাগবে না। ইন্টার পাস করলাম, এবার মেডিকেলের চান্স, ভার্সিটি কোচিং চান্স, ভার্সিটি কোচিং গুলো তো বলতেছে, মেডিকেল কোচিং বলতেছে, ইঞ্জিনিয়ারিং কোচিং বলতেছে, তুমি ডাক্তারি পড়া মানে তুমি মেডিকেলে ভর্তি হয়েছো তোমার লাইফ শাইন, তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছো তোমার লাইফ শাইন, তোমার আর কিছু করতে পারে, তোমার কোনো প্যারা নাই। আর যখন ওখানে ঢুকছিস ওখানে সেম কাহিনী। এগুলো আসলে এত প্যারা, রকেট সায়েন্স না, রকেট সায়েন্স না, খুবই সহজ। কারণ আমরা ইংলিশে কথা বলা খুবই কঠিন না, যারা পারে তাদের কাছে কি কঠিন? খুবই সহজ, খুবই সহজ, যদি আপনি সেটাকে আয়ত্ত করতে পারেন পারফেক্ট ওয়েতে, খুবই সহজ। সো এই মেশিনের কাজ জানেন, এই মেশিনের কাজ পারবেন, এই মেশিনের কাজ পারবেন, এইটার পারবেন, এইটার পারবেন, এইটার পারবেন, এইটার পারবেন, টেস্টিং বুঝবেন, কমিশনিং বুঝবেন, আইওসাইজিং বুঝবেন, ফল্ট কিভাবে অ্যানালাইসিস করে বুঝবেন, মেশিনের সিকোয়েন্স বুঝবেন, মেশিনের প্রসেস বুঝবেন, এগুলোকে আসলে বুঝবেন আপনি, এগুলো আপনি বুঝতে পারবেন যদি আপনার ভালো প্ল্যানিং থাকে। তো আপনার প্ল্যানিংটা কিভাবে করা উচিত, কিভাবে প্ল্যান করা উচিত বলেন তো? 4টে স্টেপ আপনার আছে। 1 নাম্বার স্টেপ হলো আপনি কি অ্যাচিভমেন্ট করতে চান, আপনার টার্গেট কি, সেটাতে আপনি ফিক্স কিনা, মানে আপনি একজন সুপার ইঞ্জিনিয়ার হবেন সেটা ফিক্স কিনা, নাকি আপনি একজন টপ বিলিয়নিয়ার হবেন, টপ বিজনেসম্যান, সেটা ফিক্স কিনা, সেটার জন্য আপনি ডিটারমাইন কিনা যেটা আমি করেই ছাড়বো, এবং নিজের মধ্যে ইন্সপিরেশন আছে কিনা, যতই প্রবলেম হোক এটা আমি করেই ছাড়বো, করবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এবং লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার মধ্যে কোলাবোরেশন আছে কিনা। আমি একা পারবো না কোনো কাজ, আমার সাহায্য লাগবে, আমার স্যারের সাহায্য লাগবে, আমার প্রফেসরের সাহায্য লাগবে, আমার সিনিয়র ভাইয়ের সাহায্য লাগবে, আমার ছোট ভাইয়ের সাহায্য লাগবে, আমার বাবার সাহায্য লাগবে, আমার সবার সাহায্য লাগবে, আমি একা কখনো পারবো না। তো এই 4টা স্টেপ ফলো করতে আপনার লাইফ মিস করতে হবে। স্ট্র্যাটেজিক রোড ম্যাপ ক্যারিয়ার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইট অ্যান্ড ফিউচার লাইফ খুবই খুবই ডিফিকাল্ট। তো আমরা এই সবগুলো স্কিল কিভাবে করবো, আমরা কিভাবে গঠন করবো, যে স্কিলগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, কিভাবে এগুলো কোথা থেকে আমরা পাবো? বাংলাদেশে একমাত্র আল্ট্রা ইঞ্জিনিয়ারিং ছাড়া মাল্টি স্কিল কেউ আপনাকে দিবে না। এখন পর্যন্ত 10,000 মানুষ রেডি করছে, তার মধ্যে 5,000-এর কাছাকাছি মানুষ ভালো জায়গায় জব করতেছে, যাতে কেন সরাসরি ইনভলভ করছে। আর বাকি মানুষ যেগুলো আছে সেগুলো শুধু আছে সময় নষ্ট করার জন্য, টাকা নষ্ট করার জন্য। নিজে সিরিয়াস হন, যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, টাইম ইনভেস্টমেন্ট করবেন, মানি ইনভেস্টমেন্ট করবেন, মেন্টাল ইনভেস্টমেন্ট করবেন, ফুল ডেডিকেশন থাকবেন, ফ্যামিলি ইনভলভমেন্ট থাকবেন, এবং নিজের প্রতি ডিটারমেন্ট থাকবেন, ইন্সপিরেশন থাকবেন, কোলাবোরেশন থাকবেন, এন্ড অলসো কি অ্যাচিভমেন্ট করবেন সেটার মধ্যে আপনি ফিক্স করতে হবে। এই মাল্টি স্কিল আমাদের কাছেই পাবে। আবার অনেকে বলবো মাল্টি স্কিল তোমরা ওই সব জায়গায় মাল্টি স্কিল শিখলাম, মাল্টি একটা শিখো। আরে বাংলাদেশে অনেক হাজার হাজার কোম্পানি আছে, ওয়ার্ল্ডে কোটি কোটি কোম্পানি আছে, এক কোম্পানির এই কাজ এই কাজ এই কাজ অনেক কাজই করে। আমি জব সিমেন্সের মধ্যে ঢুকে দেখেছি। আপনার মাল্টি স্কিল হইতে, এই মাল্টি স্কিল আল্ট্রা ইঞ্জিনিয়ারিং করায় হোল বাংলাদেশ, আর কেউ করাইতে পারে না। অটোমেশন অ্যাডভান্স অটোমেশন আমরা করে পুরো বাংলাদেশের ট্রেনিং ডিপার্টমেন্ট চেঞ্জ করছি আমরা, কারণ আমাদের মোটিভ ডিফারেন্ট। লো সিজিপি পাওয়া স্টুডেন্ট তো আমি জানি, আমার ফিলিংস আমি জানি। আমার বস আমাকে চান্স দিচ্ছে, সে আমাকে ইন্টারভিউ বোর্ডে একটা ওয়ার্ড বলছে, আই উইল ট্রেন ইউ, আমি তোমাকে শিখাবো। আমাকে 19টা ট্রেনিং করেছে কানাডা জর্জ ইউনিভার্সিটি, আমাকে ট্রেন করেছে কি রিয়াদের সৌদি গভর্নমেন্ট থেকে সোলার এপিভির উপর, এবং প্রজেক্ট করেছি, আজকে এতগুলো আসছে। আমারও স্বপ্ন আমি হাজার মানুষের জব দেব, আমার সবাই হাজার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা এবং হাজার মানুষকে তৈরি করবো। যে ওয়ার্ডটা আমাকে বলছে আমি সেই ওয়ার্ডটাকে মানুষকে বলি আমি তোমাকে শেখাবো, আই উইল ট্রেন ইউ। আমার এখন বাংলাদেশে একটা টপ, আলহামদুলিল্লাহ টপ একটা ব্র্যান্ড হিসেবে আমরা আছি। আমি আবার বলতেছি, ভার্সিটি লাইফে যে সময় নষ্ট করছেন এখন আর সময় নষ্ট করেন না, এই জিনিসটা অ্যাচিভ করেন, না হয় স্কিল ডেভেলপমেন্ট করেন। আমাদের আরো আদার স্কিলগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট করেন, এবং শিখে যাতে আপনি একটা ভালো জায়গায় যেতে পারেন, যাতে আমরাও গর্ব করে বলতে পারি, আপনার বাবা মা গর্ব করে বলতে পারে, আপনার ইউনিভার্সিটি টিচার গর্ব করে বলতে পারে, আপনার ফ্রেন্ড যাতে অ্যাটলিস্ট বলতে পারে যে আমার ফ্রেন্ড এই ভালো জায়গায় আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি মনে করি এই টোটাল জার্নি, টোটাল ভিডিও আপনি দেখেছেন, আপনি যদি এখান থেকে 1% ইন্সপিরেশন হন, এটা কি আমার সার্থকতা। সবার যে 100 মানুষ যে আমার কথা নিতে হবে তা বিষয়টা
আপনি যদি সচেতন হন, আপনি যদি বুঝেন যে এই গাইডলাইনটা আপনার জন্য দরকার ছিল, এই গাইডলাইনটা আপনার লাইফ চেঞ্জিং একটা গাইডলাইন, আপনি অ্যাচিভ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।